এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। প্রদমে চলছে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ। এবার সেনা অভ্যুত্থানের হুমকিতে নেতানিয়াহু সরকার। এরপরেই জানিয়ে দিব এবার ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাতে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা দিয়েছে এরদোয়ান। জানাবো রাইসির মৃত্যু, নীতি নয়, হবে ব্যক্তির বদল। পরেই জানাবো চীন সফরে যাচ্ছেন সিসি সহ আরব নেতারা, হবে ফিলিস্তিন নিয়ে আলোচনা। সর্বশেষ থাকবে ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সৌদি ইসরায়েলের গোপন চুক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবার সেনা অভ্যুত্থানের হুমকিতে নেতানিয়াহু সরকার। যেমন নেতা তেমন তার সেনা, বলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা। নিজে যেমন একরোখা, তেমনি কম নয় ইসরায়েলি সেনাবাহিনীও। 7 মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে তারা, কিন্তু যুদ্ধে দৃশ্যমান জয় দেখতে না পেয়ে মাথা খারাপ হওয়ার জোগাড় ইসরায়েলি সেনাবাহিনী সহ নেতানিয়াহু প্রশাসনের। এখন তারই কিছু নমুনা দেখা যাচ্ছে। নেতানিয়াহু ভেবেছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের ট্যাঙ্কের নিচে পিষে মারবেন, কিন্তু তার সেই আশায় গুড়ে বালি। উল্টো ঘরের ভিতরে বাইরে তোপের মুখে আছেন তিনি। এবার তার সেনাবাহিনীতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। ইসরায়েলি সেনাবাহিনীর একজন সদস্য দেশটির শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় অভ্যুত্থানের হুমকি দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপরেই ঝামেলা শুরু। ভিডিওতে দেখা যায় মুখোশ পরা ওই সেনা সদস্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হারজি হাভেলি এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্টের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানাচ্ছে। এরপরেই ইসরায়েলের এই হইচই পড়ে যায়। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, এমন ভিডিও প্রকাশ আসার পর ওই সদস্যকে হন্য হয়ে খোঁজা শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। অবশেষে এই সদস্যকে শনাক্ত করতে সক্ষম হয়েছে তারা। ওই ব্যক্তি রিজার্ভ ফোর্সের সদস্য। এখন তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইসরায়েল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। ওই সেনা সদস্য বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ওই ভিডিও আপনার জন্য। আমরা রিজার্ভ স্টাররা ফিলিস্তিনের কোনো কর্তৃপক্ষের কাছে চাবি দিতে চায় না। গাজার একটি ভবনে ওই ভিডিও ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। টেলিগ্রাফিতে দেখেই এমন সিদ্ধান্তে পৌঁছেছে তারা। সেনা অভ্যুত্থানের উস্কানি দেওয়া ওই ভিডিও নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু। পরে ওই ভিডিওতে মন্তব্য করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি এ ধরনের যে কোনো কিছুর ব্যাপারেই নিজের অনিচ্ছার কথা জানিয়েছে। তবে নেতানিয়াহুর মুখে যাই বলুন না কেন, এই নিয়ে ইসরায়েলের তোলপাড় চলছে। এমন এক সময় এই ভিডিও প্রকাশে এলো যখন আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই একা হয়ে পড়েছে ইসরায়েল। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রবণতা যেমন বাড়ছে, তেমনি ইসরায়েল বিরোধী বিক্ষোভ ও হচ্ছে দেশে দেশে। গেল বছরের 7 অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার পরেই ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে দুর্বলতা বেরিয়ে পড়ে, আর এখন বিভাজনও প্রকাশ হচ্ছে। এবার ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাতে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা দিয়েছে এরদোয়ান। রাফা হামলার কারণে ইসরায়েলকে কাঠগড়ায় দাঁড় করাতে সম্ভাব্য সবকিছু করবে তুরস্ক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইফ এরদোগান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আমরা এই বর্বর ও খুনিদের জবাবদিহির আওতায় আনার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তাদের মানবতার সাথে কোনো সম্পর্ক নেই। এরদোয়ান বলেছে, রাফায় ভয়াবহ হামলার জন্য তার দেশ বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আটকাতে সক্ষম হবে এবং আটকে রাখতে সম্ভাব্য সবকিছুই করবে। এবার নেতানিয়াহুকে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছে এরদোয়ান। রাইসির মৃত্যু, নীতি নয়, হবে ব্যক্তির বদল। দুর্ঘটনা ঘটাটা স্বাভাবিক এবং সব দেশেই ঘটে, তবে সব দুর্ঘটনা সমান নয়। এর গুরুত্বতে পার্থক্য লক্ষ্য করা যায়। কিছু দুর্ঘটনা আছে যা সত্যিকারের দুর্ঘটনা হলেও তা দুর্ঘটনা বলে বিশ্বাস করাটা কঠিন হয়ে পড়ে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার ব্যাপারটিও তাই। কিছু দুর্ঘটনা এমন যে তদন্ত যাই হোক না কেন তা জনগণকে বিশ্বাস করানো কঠিন। উদাহরণ হিসাবে 1961 সালে নর্দার্ন রোডেশিয়ার, 1971 সালে চীনে, পাকিস্তানে 1988 সালে এবং পোল্যান্ডে 2010 সালে বিমান দুর্ঘটনার কথা বলা যায়। এসব দুর্ঘটনায় রাজনৈতিক নেতাদের প্রাণ গেছে। এসব দুর্ঘটনা তদন্তের রিপোর্ট এসেছে, কিন্তু জনসাধারণে একটা বড় অংশের কাছে কখনো বিশ্বাসযোগ্য হয়নি এবং হবেও না। মূলত দেখা হয় এই দুর্ঘটনা থেকে কে কে বেশি লাভবান হন। বিশেষজ্ঞরা বলেছেন, কোনো ব্যক্তি জড়িত না হওয়াও ভাগ্যের জোরে লাভবান হতে পারে, কিন্তু দোষটা জনগণ শেষ পর্যন্ত তার উপরেই দেন। রাইসির মৃত্যুতে কে বেশি লাভবান দুর্ঘটনার পর থেকেই
নানা ধরনের প্রশ্ন উঠেছে। ইরানের অনেকেই মনে করছে রাইসিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর এর নেপথ্যে রয়েছে শত্রু দেশ। পশ্চিম উত্তর ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে রাইসির হেলিকপ্টার। ইরানের প্রতিবেশী দেশ আজারবাইজানের সীমান্ত ঘেঁষা এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে। এই আজারবাইজান ইরানের প্রতিবেশী রাষ্ট্র হলেও তেহরান প্রভাব সে দেশে নেই, বরং একাদা সোভিয়েত ইউনিয়নের অংশ। এই দেশ গোড়া থেকেই পশ্চিমা দুনিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে আসছে। এগেইনিস্ট নিউক্লিয়ার ইরানের পলিসির ডিরেক্ট জ্যানসন মতে ইরানের ক্ষমতার মূল কারিগর মূলত আয়াতুল্লাহ আলী খামেনি, কারণ দেশটিতে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা শীর্ষ ধর্মগুরু। প্রেসিডেন্ট কেবল সিদ্ধান্ত বাস্তবায়ন করে, ফলে কঠোরপন্থী রাইসির মৃত্যুতে ইরানের কঠোর পররাষ্ট্র নীতির পরিবর্তন হবে না, বরং পরিবর্তন হবে ব্যক্তির বদল। চীন সফরে যাচ্ছেন সিসি সহ আরব নেতারা, হবে ফিলিস্তিন নিয়ে আলোচনা। চলতি সপ্তাহে চীন সফরে যাচ্ছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি সহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও তিউনিসিয়ার নেতারা। সোমবারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। চীনের মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক বিবৃতিতে বলেছে, এই নেতারা 28 মে থেকে 1 জুন পর্যন্ত চীন সফর করবেন। তারা চায়না আরব স্টেট কোঅপারেশন ফোরাম 10ম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। আরব নেতাদের মধ্যে আছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি, বাহরাইনের বাদশাহ হামদান, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বেইজিং এর এক সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী দে লিং বলেছেন, প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে যোগ দেবেন এবং মূল বক্তব্যে অংশ নেবেন। তিনি আরও বলেছেন, শি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন উদ্যোগের আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতামত বিনিময়ের জন্য 4 রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করবেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনের মধ্যঅবস্থাকারীর ভূমিকাও পালন করতে চায় চীন। এমন প্রেক্ষাপটে বেইজিংয়ে আরব নেতাদের এই সম্মেলন হতে যাচ্ছে। চীন ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল। তারা দ্বিরাষ্ট্র সমাধানের সমর্থনকারী, চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে আন্তর্জাতিক শান্তি সম্মেলনে আহ্বান করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সৌদি ইসরায়েলের গোপন চুক্তি। বাবা ছেলে চক্রান্তে সৌদি বাদশাহী আসল হকদারকে হটিয়ে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ করা হয়েছে। তাই ক্ষমতার লোভে অন্যের স্বার্থ ও জলাঞ্জলি দিতে সৌদি যুবরাজের একটুও বাধবে না। তা বলার অপেক্ষা রাখে না কয়েকশো কিলোমিটার দূরে যখন নিজের মুসলিম ভাই বোনদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, অথচ সংঘাত বন্ধে বিবৃতি দেওয়া ছাড়া কার্যত আর কোনো পদক্ষেপই নেয়নি সৌদি আরব। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে সৌদি আরব, আর ধর্মীয় কারণেও বিশ্বের মুসলিমদের কাছে সৌদি আরবের অন্যরকম গুরুত্ব রয়েছে। কিন্তু মোহাম্মদ বিন সালমান যুবরাজ হওয়ার পর ভিন্ন এক সৌদি আরব দেখা দিয়েছে। নিজের ক্ষমতা সুসংহত করতে রাজনৈতিক প্রতিপক্ষকে যেমন শক্ত হাতে দমন করেছে, তেমনি সামরিক সক্ষমতায় নির্বুদ্ধিতার পরিচয়ও দিয়েছে। এমনির বেসামরিক ব্যক্তিদের হত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ব্যবহার করেছে সৌদি আরব। এমন উদ্দিক থেকে ক্ষমতা বসেই রিয়াদের কাছে আগ্রাসী অস্ত্র বিক্রির স্থগিত করেছে বাইডেন। কিন্তু এখন শোনা যাচ্ছে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে ওয়াশিংটনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসতে পারে। সৌদি আরবের মার্কিন অস্ত্র কেনা নিয়ে পর্দার পেছনে আরও একটি বিষয়ে দর কষাকষি চলছে, তা হচ্ছে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্থাপন। এখন বাইডেন প্রশাসন যদি অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে এর মানে দাঁড়াচ্ছে ইসরায়েল সঙ্গে সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে রিয়াদ। আর যদি এমনটাই ঘটে, সেটি ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার